আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রনীতি কী হবে, কোন দিকে যাচ্ছে, তা নিয়ে আরও আগে থেকেই কূটনৈতিক মহলে আলোচনাটি বেশ জোরদার হয়েছে। পার্শ্ববর্তী রাষ্ট্রেও এ নিয়ে নানান ধরনের আলোচনা চলছে। ভারতপন্থী নাকি মার্কিনপন্থী অথবা চীনপন্থী, ভারত আসলে কি ভাবছে? ভারতের ভাবনার বিষয়ে মোটামুটি একটি ধারণা পাওয়া যায়। দুদিন আগে দেশটির অন্যতম প্রভাবশালী বাংলা দৈনিক আনন্দবাজার একটি এক্সক্লুসিভ রিপোর্ট করেছে তার মাধ্যমে। তাতে আসলে কি ইঙ্গিত দেওয়া যায় সরাসরি বোঝার কোনো উপায় নেই, তবে খুবই ডিপ্লোম্যাটিক লেখাটি এবং পর্যবেক্ষণ করার মতন। এবং বলে রাখি যে অবশ্যই একটু বাঁকাভাবেই শব্দের গাঁথনিগুলো এই রিপোর্টের। আনন্দবাজার বলছে যে তারেক প্রধানমন্ত্রী হওয়ার পরে দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলির সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে উদ্যোগী হয়েছেন। খুবই ভালো কথা। স্টেট এইভাবে সাদামাটা লিখলে এগুলো এত খুব গভীরভাবে বিশ্লেষণ করার কিছু ছিল না, কিন্তু বলছে যে সেই নীতির সঙ্গে তাল মিলিয়েই নয়া সরকারের দায়িত্ব নেওয়ার 2 মাসের মধ্যে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল প্রথম চীন সফর করছে। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বর্তমানে সে দেশ সফর করছেন বাংলাদেশ শাসক দল বিএনপির 20 সদস্যের প্রতিনিধি দল। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি ক্ষমতাসীন হওয়ার পরেই সামগ্রিক বিদেশ নীতিতে বদল এসেছে বলে মনে করছেন কূটনীতিকরা। এই পরিবর্তনটা বিএনপির আগের সরকারের সঙ্গে যে তুলনা করা হচ্ছে তা নয়। ডক্টর ইউনূস সরকার যে একেবারেই নগ্নভাবে পাকিস্তানপন্থী মার্কিনপন্থী হয়ে গিয়েছিল সেটির সঙ্গে একটু তুলনা করা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে কূটনীতিকদের একাংশের মতে শেখ হাসিনার আমলে বাংলাদেশের সর্বমুখী বিদেশ নীতির প্রতিফলন দেখা যাচ্ছে তারেক জামানায়। এখানেই মূল বিষয়টি লুকিয়ে রয়েছে যে শেখ হাসিনার আমলে বাংলাদেশের সর্বমুখী বিদেশ নীতির সঙ্গে প্রতিফলন দেখা যাচ্ছে। এরপর পরে বলা হচ্ছে যে শেখ হাসিনা চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন। আমরা জানি যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে অন্তত আওয়ামী লীগের যে 15.5 বছরের শাসন তার মাঝামাঝি থেকে অথবা শেষের দিকে এসে দুরাষ্ট্রকেই হাতে রাখার চেষ্টা করছিল ভারত এবং চীন। তিনি দু নৌকাতেই পা ফেলছিলেন এবং 2 কোল রক্ষা করতে গিয়ে তাকে সবগুলি হারাতে হয়েছে। এটি মোটামুটি আমরা সবাই জানি। শেষ সময়ে এসে ভারত অনেকটাই অসন্তুষ্ট ছিল চীনের প্রতি ঝুঁকে যাওয়ার কারণে। আবার ভারতের সঙ্গে সখ্যতার কারণে চীন থেকেও এক ধরনের অপমানিত হয়ে ফিরেছিলেন ক্ষমতা চলে যাওয়ার শেষ পর্যায়ে। তিনি যখন চীন সফরে গেলেন, যখন কূটবিরোধী আন্দোলন চলছিল, আপনাদের নিশ্চয় মনে আছে যে নির্ধারিত সফরসূচির একদিন আগেই তিনি ফিরে এসেছিলেন। কেন ফিরে এসেছিলেন? বলা হয়েছিল যে তার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল গুরুতর অসুস্থ, এই জন্য তিনি সফরসূচির পুরোটা কমপ্লিট না করে একদিন আগে ফিরে আসতে বাধ্য হয়েছেন। আসলে তা না। ওই সময় আমরা আলোচনা করেছি, ওই সময় চীন এতটাই অসন্তুষ্ট ছিল সে দেশের পররাষ্ট্রমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেননি। সে দেশের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দীর্ঘ একটি বৈঠকের কথা ছিল, দেনদরবার চলছিল এবং বিশাল অঙ্কের ঋণ নেয়ার একটা পরিকল্পনা চলছিল, কিন্তু সামান্য কিছু ঋণ নিয়ে ফিরে আসলেন এবং ঋণের প্রতিশ্রুতি, এবং শি জিনপিং তাকে সময় দিলেন মাত্র 20 মিনিট। এবং শেখ হাসিনা যে চীন সফর করছিলেন সেই নিউজটাও তাদের স্টেট রান টেলিভিশনে, রাষ্ট্রীয় টেলিভিশনও পর্যন্ত স্থান পায়নি এই সংবাদটি। তো আনন্দবাজার যেটি বলছে, পদ্মা সেতু নির্মাণেও চীনের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিস্তা চুক্তি নিয়ে বেইজিংয়ের আগ্রহের কথা আর গোপন নেই। লালমনিরহাটে বিমানবন্দর পরিকাঠামো উন্নয়নের তারা তাৎপর্যপূর্ণ ভূমিকা নিয়েছে। চীনের আর্থিক ও কারিগরি সহায়তায় বাংলাদেশের নীলফামারীতে 1000 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল তৈরি হয়েছে। তো ভারতের চিকেন নেকের কাছে আমাদের যেই
তিস্তা প্রকল্প বহুমুখী প্রকল্প হওয়ার কথা, সেখানে চীন অনেক আগে থেকে শেখ হাসিনা সরকারের সময় থেকে বেশ আগ্রহী হয়ে আছে। তারা সেধে ঋণ দিতে চাইছে এবং তাদের স্বার্থ আছে সেখানে নজরদারি করা সেভেন সিস্টার্সের উপরে। সেটি আবার ভারত হতে দিতে চায় না, মানে ভারতের পক্ষ থেকে এক ধরনের বাধা আছে, সরাসরি বাধা রয়েছে, এক ধরনের বলে কোনো কথা নেই। তো সেইগুলো মনে করিয়ে দিচ্ছে আবার আনন্দবাজার এবং এই যে লালমনিরহাটে বিমানবন্দর করাটা, সেটি নিয়েও তাদের যথেষ্ট আপত্তি রয়েছে ভেতরে। এক পর্যায়ে এসে পত্রিকাটি বলছে যে শীঘ্রই ভারত সফরে আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দিন কয়েক আগেই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ভারত সফর করে গেছেন। বাংলাদেশের এক বিশেষজ্ঞের বক্তব্য এখানে কোট করা হচ্ছে, তবে তার নাম এখানে উল্লেখ করা হয়নি। সেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের 3 দিকে ভারত, তাই নয়াদিল্লির সঙ্গে ঝগড়া করাটা বোকামি ছাড়া আর কিছুই নয়। মানে এখানে নাম উল্লেখ না করে যে কোনো একজনের বক্তব্য আকারে তুলে দেওয়া হচ্ছে যে ভারতকে বাংলাদেশের প্রয়োজন, বিপদে আপদে ভারতের সাহায্য ছাড়া চলবে না, তাই দেশের স্বার্থেই ঢাকা নয়াদিল্লি সুসম্পর্ক জরুরি। মুখে হাসিনার সমালোচনা করলেও বিদেশনীতির ক্ষেত্রে তার পথে অনুসরণ করা শ্রেয়। বোঝা যাচ্ছে ভারত কী বলতে চাইছে। এই বাস্তবতা বোঝেন বিএনপি নেতৃত্ব। ইউনূস সরকারের সময় পাকিস্তান গোয়েন্দা সংস্থা সহ সেনাবাহিনী কর্মকর্তাদের যেই পুরো 1.5 বছর ধরে সময় অসময়ে যাওয়া আসা বাংলাদেশে, সে কথাও এখানে উল্লেখ করা হয়েছে এবং পাকিস্তানের সঙ্গেও সুসম্পর্ক রাখতে চায় তারেক রহমান। বিএনপি সরকার তুরস্ক সহ পশ্চিম এশিয়ার সঙ্গে সুসম্পর্ক তৈরিতেও পদক্ষেপ নিয়েছে। আমরা তো জানি, প্রথমে যেটি বললাম যে আমাদের পররাষ্ট্রনীতি কি, কারোর সঙ্গেই শত্রুতা নয়, কিন্তু যুক্তরাষ্ট্রের সঙ্গে এই মুহূর্তে বাণিজ্য চুক্তি কেন্দ্র করে সম্পর্ক যেদিকে যাচ্ছে সেই বিষয়টি এখন বাংলাদেশের তো সব মহলেই আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ওই বাণিজ্য চুক্তির কারণেই বাংলাদেশ সম্ভবত তার পররাষ্ট্রনীতিতে ঠিক থাকতে পারছে না। তার একটি উদাহরণ এরই মধ্যে আমাদের সামনে উপস্থিত হয়েছে। ইরানের উপর হামলার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিবৃতি, সেটি যথেষ্ট সমালোচনা হয়েছে এবং পরবর্তীতে সেটি সংশোধনী দেওয়া হয়েছে। আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর বিষয়টিও প্রথম স্টেটমেন্টে উল্লেখ ছিল না, এগুলো আপনারা জানেন। এবং এই সবকে কেন্দ্র করে হরমুজ প্রণালীতে আমাদের যে জাহাজ জয়যাত্রা আটকে ছিল, মানে হরমুজ প্রণালী অতিক্রম করে আসছিল, সেটিকে অতিক্রম করতে দেওয়া হয়নি। এটি এই মুহূর্তে আবুধাবির একটি বন্দরে রয়েছে। তো আমরা আসলে আমাদের নীতিতে কতটুকু অবিচল আছি সেটি অনেক বড় প্রশ্ন। এখন শেখ হাসিনার পথেই হাঁটছেন তারেক রহমান। এই কথার মধ্য দিয়ে ভারত আসলে তারেক রহমানকে কি সতর্ক করে দিতে চাইলেন? লেখার উপর দিয়ে বোঝা যাচ্ছে যে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, দুই রাষ্ট্রই চাই, বাংলাদেশ ভারত, এবং পরবর্তীতে আবার নানান ধরনের ইঙ্গিত দেওয়া হচ্ছে চীনের প্রসঙ্গ টেনে নিয়ে এসে, যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ টেনে নিয়ে এসে। এই জায়গা থেকে আমরা এতটুকু অনুমান করতে পারি, ভারত খুবই সতর্ক দৃষ্টি রাখছে বিএনপি সরকারের উপরে, তারেক রহমানের উপরে। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।